কলকাতায় অবস্থিত নিউ টাউনে যে বিশাল ইকো পার্ক রয়েছে, সেই ইকো পার্কের কথা হয়তো আপনারা সকলেই জানেন। বিশাল বড় পার্ক, অনেকেই হয়তো গেছেন। আজ আমি যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা কিন্তু এই ইকো পার্কেই ঘটেছিল। ভীষণ ভয়ের একটা ঘটনা, এবং সেই ইকো পার্কে রীতিমতো কালো জাদু করা হয়েছিল এবং তার প্রভাব ছিল ভয়ঙ্কর। তো কী ঘটনা সেটা যদি জানতে হয়, তাহলে প্রত্যেককে আপনাদের আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং প্রথম থেকে শেষ অবধি ঘটনাটা শুনতে হবে। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলের আজকের এপিসোড শুনতে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের চেনা জানা কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে শর্মিষ্ঠা চৌধুরী লিখে পাঠিয়েছে। ও ঘটনাটা লিখেছে ও রিকোয়েস্ট করেছে যেন আমি পুরো ঘটনাটা গুছিয়ে আপনাদের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। তো প্রথমে আমি কিছু কথা ঘটনা সম্পর্কিত বলে নিই। শর্মিষ্ঠা যেটা জানিয়েছে যে ও আমাদের চ্যানেলের বেশ অনেক দিনেরই শ্রোতা। ও এবং ওর হাজব্যান্ড দুজনেই আমাদের চ্যানেলের ঘটনা শোনেন এবং খুব ভালোবাসেন। তো ও নিজের সম্পর্কে যেটা জানিয়েছে, ও এবং ওর হাজব্যান্ড দুজনেই একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করতো। এবার দুজনেই দুজনকে ভালোবাসে যখন ওরা কলেজে পড়তো। তো সেই সময় থেকেই ওরা দুজনেই ঠিক করে যে নিজেরা নিজেদের পায়ে ভালো করে দাঁড়াবে, নিজেদের পায়ের জমিটাকে শক্ত করবে, তারপর ওরা বিয়ের জন্য ভাববে। এবার যেহেতু দুজনেই খুব মিডল ক্লাস, একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো, তো সেই জন্য মানে দুই ফ্যামিলি ভাড়া থাকতো। তো ওরা ঠিক করেছিল যে ওরা নিজেরা একটা বাড়ি করবে বা একটা ফ্ল্যাট কিনবে, তারপর ওরা বিয়ের মতো একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। কারণ ওরা মনে করেছিল যে আমরা বিয়ের আগেই যদি একটা ফ্ল্যাট নিয়ে নিতে পারি দুজনে মিলে চেষ্টা করে, তাহলেই সেটা সব থেকে বেটার হবে। তো সেই জন্য ওরা মোটামুটি যখন ওদের 31-32 বছর বয়স, তখন ওরা বিয়ের সিদ্ধান্ত নেয়। এবং যে ঘটনাটা এখন আপনারা শুনবেন, সেই ঘটনাটা ওদের বিয়ের ঠিক 5 মাস আগে ঘটেছিল। যেহেতু ওরা নিজেরাই নিজেদের বিয়ের অধিকাংশ কাজ করছিল, তো দুজনেই প্রচণ্ড ব্যস্ত। তো ওরা কী করতো, ওদের অফিস ছুটি হওয়ার পরে মাঝে মধ্যে সপ্তাহে ওই 1 থেকে 2 দিন ওরা নয়তো কোনো ক্যাফেতে যেত, নয়তো কোথাও একটা গিয়ে একটু অফিসের কাজ করতে করতে দুজনে মিলে একটুখানি গল্প করতো, বিয়ের বিভিন্ন ধরনের প্ল্যানিং করতো। তো সেরকমই একটা দিন ছিল। সময়টা বেশ গরমকাল এবং সেদিন বেশ গুমোট একটা ওয়েদার, বাইরে খুব একটা হাওয়া ঠাওয়া দিচ্ছে না। তো ওর বয়ফ্রেন্ড তখন আর কি বয়ফ্রেন্ড ছিল, তো ওর বয়ফ্রেন্ড ওকে, শর্মিষ্ঠাকে বলে যে আজকে আমরা, মানে ওরা অ্যাকচুয়ালি একজন ফটোগ্রাফারকে ফাইনাল করবে। তো সেই জন্য ওর বয়ফ্রেন্ড একজন ফটোগ্রাফারকে চুজ করেছে। তো তার কাজ কীরকম করে সে ফটো তোলে, কারণ ওরা প্রি ওয়েডিংও শ্যুট করবে, তো সেই সব ওকে দেখাবে। তো বলল যে আজকে ভীষণ গরম, তো একটা কাজ করি, তুই বরং ইকো পার্কে চলে আয়, ওখানটা বেশ বড় জায়গা আছে, কারণ ক্যাফেতে বসে অনেক লোকজন থাকে, তো ফটো দেখবো, তো একটু অসুবিধে হতে পারে, সময় একটু বেশি লাগতে পারে। তো বললো যে তুই ইকো পার্কে চলে আয়, অনেকদিন যাওয়াও হয় না। তো ওরা দুজনের অফিস থেকে বেরিয়ে বিকেল নাগাদ ইকো পার্কে আসে। এবার ওরা একটা জায়গায় বসে, তো সেখানে ওখানে যে একটা ক্যাফে রয়েছে সেখানে প্রথমে একটু খাওয়া দাওয়া করে, তারপরে ওই ছবিগুলো দেখছে কীরকম করে সেই ফটোগ্রাফার ছবি তোলে। ও আবার শর্মিষ্ঠাও কিছু ফটোগ্রাফারের কাজ দেখে রেখেছিল, সেগুলো ওর বয়ফ্রেন্ডকে দেখায়। তো ওরা মানে ডিসকাস করছে কোন ফটোগ্রাফারকে ওরা বিয়ের জন্য ফাইনাল করবে। তো এমন সময় হঠাৎ করেই ওর শর্মিষ্ঠারই প্রথমে চোখ পড়ে দুটো মেয়ের দিকে, যে দুটো মেয়ে একসাথে ওই পার্কেই এসেছে। তো মেয়ে দুটোর ও যা বিবরণ দিয়েছে বা যেভাবে বিবরণ দিয়েছে, আমি শুধু একটু বলি। মেয়ে দুটো
মোটামুটি ওই বয়স হবে 19-20 এরকম ম্যাক্সিমাম বয়স হবে। একদম ফুল হাতা, ফুল স্লিভ আর কি, চুড়িদার পরেছে, ওড়না রয়েছে, আর দুটো বিনুনি করা, দুজনেই একই রকমের বিনুনি করেছে। তো ও খেয়াল করলো যে মেয়ে দুটো বেশ অনেকক্ষণ থেকেই, মানে ওরা প্রথমে ক্যাফেতে ঢুকেছে, কিছু খাওয়া দাওয়া করেছে, তারপর ইকো পার্কে একটু হাঁটাহাঁটি করছিল, তারপর এক জায়গায় ওরা বসেছিল। তো হঠাৎ করেই দেখবেন, আপনি ধরুন একটা জায়গায় গেছেন, সেখানে ধরুন আপনি কারোর দিকে আপনার চোখ পড়লো, এবার আপনি সে জায়গায় ঘুরছেন ফিরছেন, যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে দেখছেন, তো আপনার একটু একটু তো নোটিস করবেনই যে আরে একে বারবার আমি দেখছি কেন। তো দেখছে যে ওই মেয়ে দুটো, মানে ও প্রথম দিকে বুঝতে পারেনি, বাট যখন ওরা খাচ্ছে বা যখন ওরা বসছে, যখন ওরা হাঁটছে, দেখছি ওদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে মেয়ে দুটো ঠিক ওদের পিছন পিছন আসা যাও, মানে যেখানেই যাচ্ছে মেয়ে দুটোও যাচ্ছে। এবার ও না ওর বয়ফ্রেন্ডকে বলে, তোর বয়ফ্রেন্ডও পিছনে তাকিয়েছে, ও বলছে হ্যাঁ আমিও একবার খেয়াল করেছিলাম, ওরাও হয়তো ঘুরতে এসেছে, হাঁটছে ফিরছে ঘুরছে। তো তখন শর্মিষ্ঠা বলে যে না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তার কারণ হচ্ছে, শর্মিষ্ঠা যখনই মেয়ে দুটোর দিকে তাকাচ্ছে, মানে শর্মিষ্ঠা দেখতে পায় যে মেয়ে দুটো ওদের দিকেই তাকিয়ে রয়েছে, এবং খুব সম্ভব ওদের নিয়ে কিছু একটা ওদের মধ্যে আলোচনা চলছে। এবং যে মুহূর্তে শর্মিষ্ঠা মেয়ে দুটোর দিকে তাকাচ্ছে, মেয়ে দুটো যেরকম আকাশে এদিক ওদিক তাকাচ্ছে, মানে ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে যে মেয়ে দুটো ওদের দিকে তাকিয়েছিল না। এবার এই জিনিসটা বারবার ঘটছে, মানে একবার হতে পারে যে ঠিক আছে তাকিয়ে আছে, চোখ পড়ে গেছে, সে একটু অপ্রস্তুত হয়ে গিয়ে সে অন্যদিকে তাকাচ্ছে, এটা হতেই পারে। কিন্তু এটা একাধিকবার যখন হয়, তখন একটা মনে খচখচানি, একটা সন্দেহ হয়। তো তখন ওর বয়ফ্রেন্ডকে বলছে যে এই মেয়ে দুটো কি তুমি চেনো? বলছে না আমি এদেরকে তো চিনি না। ওর বয়ফ্রেন্ড বলছে তুমি চেনো? বলছে না না আমিও চিনি না। মানে ওরা দুজনেই ওই মেয়ে দুটোকে চেনে না, বাট মেয়ে দুটো ওদেরকে প্রায় 40-45 মিনিট হয়ে গেছে, ওরা যেখানেই যাচ্ছে, মানে হাঁটছে, হয়তো ইকো পার্কের তো বিশাল বড় এরিয়া, সেখানে হাঁটারও জায়গা রয়েছে, তো ওরা হাঁটছে, মেয়ে দুটো একটা ডিস্টেন্স মেনটেন করে হাঁটছে, আবার ওরা একটা জায়গায় বসছে, ঠিক তার থেকে একটা ডিস্টেন্সে মেয়ে দুটোও বসছে ঠিক তখনই। এবার ওই পজিশন থেকে শর্মিষ্ঠার একটু অস্বস্তি লাগা শুরু হয় যে আবার কি, মেয়ে দুটো কেন এরকম, মানে বারবার বারবার আমাদের পিছন পিছনে আসছে, কি ব্যাপার, কি কারণ থাকতে পারে। যাই হোক, তো এই করতে করতে মোটামুটি সন্ধে হয়ে গেছে। এবার সন্ধ্যের পরে তো ইকো পার্কে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়, এবং সেখানে যে খুব তীব্র লাইট থাকে তা তো নয়, মোটামুটি একটা লাইট থাকে। এবার ওরা এক জায়গায় বসেছে, বসে মোবাইলে দুজনেই কিছু একটা দেখছে, একে অপরকে দেখাচ্ছে, মানে কিছু একটা নিয়ে ওরা আলোচনা করছিল। তো এমন সময় হঠাৎ করেই দেখছে যে ওরা যেখানটায় বসেছে সেইখানটায় আর এমনি কোনো সিট নেই। তো ওদের ওই মানে মাঝখান দিয়ে বাঁধানো রাস্তা রয়েছে, আর দুদিকে যেরকম ঘাস মাটি তো সেরকম রয়েছে। এবার ওরা বসেছে, এবার ওদের থেকে বেশ অনেকটা ডিস্টেন্স আর একটা এরকম চেয়ার রয়েছে, তো সেই চেয়ারে একটা বয়স্ক মহিলা আরও 2-3 জন ছিল, তারা বসে গল্প করছে, ফলে পাশের সিটটা খালি নেই। তো তখন না শর্মিষ্ঠার একটুখানি সন্দেহ হলো যে এখানে তো সিট খালি নেই, তাহলে নিশ্চয়ই এখানে মেয়েগুলো এসে বসতে পারবে না, বা ওরা হয়তো বেরিয়ে গেছে। তো কথা বলতে বলতে শর্মিষ্ঠা না মানে মনে মনে এটা ভাবছে আর এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ করেই একটা জিনিস থেকে ওর খুব অবাক লাগে। সেটা কি? সেটা হচ্ছে, যেহেতু পাশের, মানে পাশ বলতেও বেশ কিছুটা ডিস্টেন্স একটা সিট রয়েছে, সেই সিটটা ফাঁকা নেই। তো মেয়ে দুটো কী করেছে, ওরা যে সিটে বসেছে ঠিক তার পিছনে ঘাসের উপরে মেয়ে দুটো বসেছে, একদম ওদের পিছনে। এটা দেখে না একটুখানি চমকে যায়, কী ব্যাপার, মেয়ে দুটো একদম পিছনে বসে আছে কেন? তো ও তখন ওর বয়ফ্রেন্ডকে বলছে এই এখান থেকে উঠে যাই, এই মেয়ে দুটো আমাদেরকে ফলো করছে, আমি শিওর মেয়ে দুটো আমাদেরকে ফলো করছে। তোর বয়ফ্রেন্ড বলছে মেয়ে দুটো আমাদেরকে চেনে না, আমরা ওদেরকে চিনি না, তো মেয়ে দুটো কেন আমাদেরকে ফলো করবে? তখন ও বলছে দেখো আমি তো সেসব জানি না, বাট আমি শিওর মেয়ে দুটো আমাদেরকে ফলো করছে, কারণ এতটা আমাদের পিছন পিছন, আমরা বুঝতেই পারছি নিকো পার্ক বিশাল বড় জায়গা, এবং সেখানে একটা লোককে যদি আপনি একবার দেখেন, দ্বিতীয়বার ঘুরে তাকে দেখা চান্সেস খুবই কম, কারণ সবাই সবার নিজের মতো করে ঘুরছে। তো সেখানে বিগত 1 ঘন্টা ধরে দেখছে যে ওই মেয়ে দুটো ওদের পিছন পিছনই রয়েছে। স্বাভাবিকভাবে এটা ওর খুব অস্বস্তি লাগে, এবং শুধু অস্বস্তি লাগে তাই নয়, এটা ওর কাছে একটা বেশ চিন্তারও কারণ হয়ে দাঁড়ায় যে কেন মেয়ে দুটো এরকম করছে। এবার ও না তখন একটু ভালো করে লক্ষ্য করে, এবং তখন মোটামুটি সন্ধে সন্ধে হয়ে আসছে, পুরোপুরি ডার্ক হয়নি অবশ্যই, কিন্তু ওই মোটামুটি আলো কমে এসেছে, অনেকটাই কমে এসেছে।
তো ওরা দেখে যে মেয়ে মেয়ে দুটোর মধ্যে একটি মেয়ের হাতে একটা কিছু রয়েছে এবং সেটা একটা কাপড় দিয়ে জড়ানো রয়েছে। এবং মেয়েটা কি করছে, মেয়েটা যেরকমভাবে নর্মালি মানুষ ওড়না নেয় চুড়িদার পরলে, সেরকম ওড়না নিয়েছে এবং ওড়নাটাকে ছাড়া রয়েছে। এবং এই ওড়নাটার মধ্যে মেয়েটা হাত দিয়ে পেঁচিয়ে ওই জিনিসটাকে ধরে আছে, মানে ওপেনলি রাখেনি আর কি, এরকম করে ধরে আছে। এবং যখন হাঁটাচলাও করছে তখনও মেয়েটা কিন্তু ওই আঁচলের ওই ওড়নাটার মধ্যে কভার করে রেখেছে ওই জিনিসটাকে, হাতে একটা কিছু একটা রয়েছে সেটাকে কভার করে রয়েছে। এটা দেখে ওর বেশ অদ্ভুত লাগে যে কী রে বাবা, কী আছে মেয়েটার কাছে, মানে ওর না তত বেশি সন্দেহ বাড়তে থাকে। যাই হোক, তো এরপরে মোটামুটি ইকো পার্ক, সেদিন কোনো ছুটির দিন ছিল না, আর মোটামুটি গরমকালই, তো খুব যে ভিড় ছিল ওই সময় ইকো পার্কে তা না। আর যেহেতু অনেক বড় জায়গা, তো বুঝতেই পারছেন মানে লোকজন থাকলেও খুব বেশি লোকজন না হলে ইকো পার্ক কখনোই খুব ভিড় বলে মনে হয় না। তো এরকম করতে করতে ওরা একটা জায়গা এসেছে, ওই যেখানে মিস্ট গার্ডেন বলে একটা কিছু জায়গা রয়েছে, সেইখানটায় ওরা মোটামুটি কাছাকাছি এসেছে। এবার ওই জায়গাটা দিয়ে যখন ওরা যাচ্ছে, মানে হাঁটছে, এবার ওরা বেরিয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে, হাঁটছে যখন, তখন ওর পরিষ্কার মনে হলো ওই মেয়ে দুটো কিছু একটা বিড়বিড় করে বলছে। এবার দেখুন, মেয়ে দুটো নিজেদের মধ্যে কথা বলতে পারে, সেটা খুবই স্বাভাবিক, কিন্তু ও যেটা বিড়বিড় করে শুনেছে সেটা কিন্তু মানে কোনো নিজেদের মধ্যে কথা বলছে তা নয়। এবং মেয়ে দুটো যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন কিন্তু মেয়ে দুটো হিন্দিতে কথা বলছিল। বাট যখন ওই গার্ডেনটার মধ্য দিয়ে ওরা হাঁটছে এবং ওই জায়গাটায় আলো আধারি টাইপের, মানে পুরো অন্ধকার না হলেও মোটামুটি তো সন্ধে হয়ে গেছে, আর ওখানে আলোগুলোও জ্বলছে, কিন্তু সেটা তো খুব তীব্র আলো নয়। এবার ও পরিষ্কার বুঝতে পারছে, যেহেতু ওই জায়গাটা একটু মানে নিরিবিলি টাইপের ছিল, বিশেষ একটা লোক ছিল না, তো ও আর ওর যে বয়ফ্রেন্ড সে হাত ধরে হাঁটছে এবং পিছন থেকেও শুনতে পাচ্ছে বিড়বিড় বিড়বিড় করে, মানে অবশ্যই কিছুটা জোরে তো বলছি, না হলে ওদের থেকে প্রায় 7-8 ফুট 6-7 ফুটের ডিস্টেন্স তো ছিলই, তো সেখান থেকে তাহলে শোনা যাওয়ার কথাটা, তো বিড়বিড় করে কিছু একটা বলছে এবং সেটা অদ্ভুত টাইপের কিছু একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছে। এবং ঠিক সেই সময় ও লিখেছে যেটা, যে আমার মনটা একদম পুরো মানে কিছু একটা গাইছিল, মানে হয় না যে একটা কিছু ঘটার আগে বা একটা কিছু খারাপ হওয়ার আগে কিছু কিছু মানুষ দেখবেন একটা আভাস পায়, একটা মনে হয় যে কিছু একটা হতে চলেছে বা কিছু একটা হবে না, তো মানে একটা মনে একটা সিগন্যাল চলে আসে। তো ওরও একদম সেম জিনিসটা, এবং ওর বয়ফ্রেন্ডকে বলে যে ঠিক আছে আমরা বাকি কথা বাড়ি গিয়ে রাতের বেলা বলবো, আর এই উইকেন্ডে তো তুমি আমাদের বাড়িতে আসছোই লাঞ্চে, তো তখন আমরা ডিটেলসে ফাইনাল করে নেবো, ডিটেলস কথা বলে। তো সেই সময় ওর বয়ফ্রেন্ড মানে ওখান থেকে বেরিয়ে একটা বসার জায়গা ছিল এবং ওখানে একটা পার্ক মতো ছিল বাচ্চাদের, মানে আর কি বসা খেলার জন্য একটা জায়গা মতো ছিল। আর ওই পার্টিকুলার টাইমে ওই জায়গাটা ওরা ছাড়া আর কেউ ছিল না। তো ওর বয়ফ্রেন্ড বললো যে অ্যাকচুয়ালি ওর বয়ফ্রেন্ড দুটো ব্যাগ ক্যারি করছিল, একটা পিঠে ব্যাগ করে ল্যাপটপ আরও জিনিসপত্র ছিল, আর হাতে একটা ব্যাগ ছিল। তো ওর বয়ফ্রেন্ড বললো যে ঠিক আছে একটা জায়গায় একটুখানি বসে আমি অ্যাকচুয়ালি ওর পিঠে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা খুব ভারী ছিল, কিছু একটা এক্সট্রা জিনিসপত্র ঢোকানো ছিল, তো বলছে যে আমি একটু বসে ব্যাগ থেকে কিছু জিনিস বার করে হাতের ব্যাগে নিই, নাহলে পিঠের ব্যাগটা খুব ভারী হয়ে গেছে, কারণ ওখান থেকে বাস ধরে আবার বেরিয়ে যাবে, কারণ ভিড় বাসে যদি জায়গা না পায় সেক্ষেত্রে পিঠের ব্যাগ যদি খুব ভারী হয় কাঁধে একটা চাপ পড়ে। তো সেই জন্য ও আর ওর বয়ফ্রেন্ড ওই বসার জায়গাটায় বসে। এবার ওখানে বসে না ওর রীতিমতো সেই সময়টা থেকে ওর মনের ভিতরটা কীরকম যেন একটা ধুকপুক ধুকপুক করছে। ও বুঝতে পারছে যে এখানে আমাদের বেশিক্ষণ থাকাটা ঠিক না। এবার ওর বয়ফ্রেন্ডকে সেটা বলে হচ্ছে, কিন্তু ওর বয়ফ্রেন্ড বলছে যে দূর তুমি কী এসব উল্টোপাল্টা ভাবছো, এসব ভেবো না একদম, মেয়ে দুটো আমাদেরকে ফলো করছে তাতে আমাদের কি, এরপরে আমি আমার মতো বাড়ি চলে যাবো, তুমি তোমার মতো বাড়ি চলে যাবে। তো ও যখন খুব টেনশন করছে তখন ওর বয়ফ্রেন্ড বলে যে ঠিক আছে আমি তোমাকে ক্যাব করে দিচ্ছি, তুমি ক্যাবে বাড়ি চলে যাও। তো তখন ওর বয়ফ্রেন্ডকে বলে যে না না তাহলে তুমিও বাসে যেও না, তুমিও ক্যাব করে নাও। তো ওর বয়ফ্রেন্ড বলছে না আমি ক্যাব করবো না, কারণ আমাকে একটা জায়গায় নামতে হবে, মানে ওর বাড়ি যেখানে তার আগে স্টপেজে নামতে হবে, ওখানে ওর কিছু একটা জিনিস পিক আপ করার আছে। বলছে আমার কোনো অসুবিধে নেই, আমার তো বেশিক্ষণের ডিস্টেন্স না, তোমার একটু বেশি ডিস্টেন্স,
তো তুমি ক্যাব করে চলে যাও, আমি তোমাকে ক্যাব করে দেবো। তাই ওকে বলেছে ঠিক আছে। এবার ও ও আর ওর বয়ফ্রেন্ড ওইখানটা বসে আছে, এবং ওই জায়গাটা একটা বাচ্চাদের খেলার জায়গা মতো কিছু একটা করা আছে। হঠাৎ করেই ও দেখে যে মেয়ে দুটো ওই বাচ্চাদের যে খেলার যে ওই দোলনা টাইপের একটা কিছু আছে সেখানটার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবার ও না ভাবছে যে মেয়ে দুটোকে আমি খেয়াল করি, মেয়ে দুটো কী করে। এবার ও দেখছে মেয়ে দুটো ঠায় দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু ওই দোলনায় বসছেও না, কিছুই না। এবং কিছুক্ষণ পরে ও খেয়াল করে যে ওই দুটো মেয়ের মধ্যে একটি মেয়ে মানে মাটিতে, একদম যে মাটিটা রয়েছে ঘাস দেওয়া মাটি, সেখানে একটা কিছু খসখস খসখস করে মাটিতে কিছু একটা করছে। এবং ও না মানে যেহেতু ওখানে প্রচণ্ড আলো আছে, তীব্র আলো তা তো নয়, বাট ও অতটা ভালো না দেখলেও ও যেটা বুঝতে পারে যে ওই মেয়েটা মাটি খুঁড়ছে, কিছু একটা দিয়ে মাটি খুঁড়ছে। এবার ওর না খুব অবাক লাগে যে এখানে ঘুরতে এসেছে, দেখবে, হাঁটবে, ঘুরবে, দেখবে, খেলবে, চলে যাবে, এবার মাটি খুঁড়ছে কেন? তো ওর বয়ফ্রেন্ডকে বলে দেখো মাটি খুঁড়ছে। তোর বয়ফ্রেন্ড না বলছে যে তুমি কেন ওই মেয়ে দুটোকে এত বেশি ইম্পর্টেন্ট দিচ্ছ, তুমি ওদের কথা বাদ দো, যা করে করুক গে, আমরা তো বেরিয়েই যাচ্ছি। আর এখানে লোকজন আছে, তারা দেখলে নিশ্চয়ই কিছু বলবে, আর হয়তো ওর কিছু পড়ে গেছে মাটি থেকে, হয়তো কুড়োচ্ছে বা কিছু একটা হবে। পাগল নাকি যে ইকো পার্কে এসে মাটি খুঁড়বে? এবং তারপরে ওরা ওঠার আগে ওরা দেখছে যে মেয়ে দুটো ওদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। এবং অদ্ভুতভাবে মেয়ে দুটো যখন ওদেরকে ক্রস করছে, মেয়ে দুটো কিন্তু ওদের দিকে সরাসরি তাকায়নি, যখন ক্রস করছে একটা ঝপ করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। মানে ধরুন আপনি হাঁটছেন, আপনার ব্যাগ থেকে যদি চাবির গোছা বা এই টাইপের ভারী কিছু যদি পড়ে যায়, একটা ঝুপ করে আওয়াজ হবে, যেরকম আওয়াজ হবে এক্স্যাক্ট সেরকম একটা আওয়াজ হয়। এবার ও ভাবছে যে কী হলো ব্যাপারটা। এবং মেয়ে দুটো না কোনো ভ্রুক্ষেপ নেই, মানে ওরকম একটা আওয়াজ হলো, ওদের ব্যাগ থেকে কিছু পড়ে গেল মনে হলো, ওদের কোনো ভ্রুক্ষেপই নেই, ওরা জাস্ট গটগট করে বেরিয়ে চলে গেল। তো তখন না ওর বয়ফ্রেন্ড বলছে বাবা বাঁচা গেছে, এই মেয়ে দুটো তখন থেকে আমাদের পিছনে পিছনে কেন যে আসছিল কে জানে, এরা এবার বেরিয়ে গেছে, হ্যাঁ এবার একটু পরে আমরাও বেরিয়ে যাই। তো তখন না ওর মনে হলো যে ব্যাপারটা একটু অড লাগলো। মানে মানুষ কি হয় যে একটা আওয়াজ পেল, আর যদি খুব আস্তে করে আওয়াজ হয় সে কথা আলাদা, যথেষ্ট জোরে একটা ঝুপ করে আওয়াজ হয়েছে, বাট ওরা একটু পিছনে ফিরে তাকালো না, একটু সাইডে তাকালো না, মানে কোনো ভ্রুক্ষেপই হলো না। আর একটা বিষয় যেটা ও খেয়াল করেছিল, সেটা শর্মিষ্ঠা লিখেছে যে মেয়ে দুটো যখন ওদেরকে ক্রস করে যাচ্ছে তখন না একটা অদ্ভুত টাইপের গন্ধ নাকে আসে। এবং এই গন্ধটা কিন্তু ও একা পায়নি, ওর বয়ফ্রেন্ডও পেয়েছিল। মানে এটা কোনো পারফিউমের গন্ধ না, কোনো খাবারের গন্ধ না, অদ্ভুত টাইপের গন্ধ। বলছে যে এই গন্ধটাকে আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না, বাট আমি এরকম গন্ধ এর আগে কোনো দিন মানে আমার নাকে আসে। তো ওরা চলে যাওয়ার ধরুন মিনিট এক দুই পরে হঠাৎ করেই মানে ওরা যেখানটায় বসেছিল তার পিছনটায় ওই গার্ডেন মতো একটা জায়গা রয়েছে, ওই ঘাস, সেখানে দু একটা গাছ রয়েছে বেশ বড়। তো সেইখান থেকে এক্স্যাক্টলি যেই জায়গাটায় আর কি ওই মেয়ে দুটো ছিল, সেইখান থেকে না একটা মানে যদি ঘাসের মধ্যে কেউ যদি হাঁটাচলা করে বা ধরুন কেউ যদি হাত দিয়ে ওখানটায় কিছু করে তাহলে একটা আওয়াজ পাওয়া যায়, বা যেহেতু একদম ওরা যেখানটা বসেছিল ঠিক তার পিছনেই, তো ওরকম একটা আওয়াজ হচ্ছে। তো ফার্স্টে ওর বয়ফ্রেন্ড পিছনে ঘুরেছে, তো বললাম যে ওই জায়গাটায় কিন্তু ওরা ছাড়া আর কেউ ছিল না, ছিল মানে দূরে দূরে ছিল, বাট একদম কাছে কেউ ছিল না। তো তখন না মানে মানে যে মুহূর্তে ওর বয়ফ্রেন্ড পিছনে তাকিয়েছে, শর্মিষ্ঠাও পিছনে তাকিয়েছে। তো ওরা দুজনেই যে জিনিসটা দেখে সেটা দেখে ওরা দুজনেই পুরো হয়ে যায়। ওরা দেখছে এক্স্যাক্টলি মেয়ে দুটো যেখানে বসেছিল ঠিক ওদের পিছনে, সেইখানে একটা কোনো বাচ্চা বা একদম শর্ট হাইটের কেউ যদি উবু হয়ে বসে থাকে, যেরকম লাগবে এক্স্যাক্ট সেরকম কেউ যেন বসে আছে। তো এটা দেখে না মানে ওরা ভাবছে যে কি ব্যাপার হলো। আর যে জিনিসটা বসে আছে তার শেপটা মানে মানুষের মতো কিন্তু অতটা নয়, মানুষের মতো কিছুটা, বাট পুরোটা মানুষের মতো নয়। আর ওই জায়গায় ফট করে কেই বা আসবে। এবং ওরা যখন ভাবছে যে হয়তো কোনো বাচ্চা বা কেউ হয়তো উবু হয়ে বসে আছে, এমন সময় ওরা দেখে হঠাৎ করেই মানে ওই আলো আঁধারির মধ্যেই দুটো সবুজ রঙের জলজল করা চোখ, মানে হালকা সবুজ রঙের জলজল করা চোখ ওদের দিকে তাকিয়ে রয়েছে।
এবং ও যেটা স্পষ্টভাবে ইমেলে জানিয়েছে শর্মিষ্ঠা, যে এটা কোনোভাবেই কোনো কুকুর বিড়াল তো নয়। তো হঠাৎ করেই মানে একটা ফুটবলের মতো কিছু একটা থপ থপ করে জাস্ট গাছের দিকে চলে গেল। এবং এটা যখন ওরা দেখে না, ওরা দুজনেই কিন্তু প্রচণ্ড ঘাবড়ে যায়। মানে কি জিনিসটা, কোনো প্রাণী না কিছুই বুঝতে পারলো না। এবং যখন ওরা এটা দেখে পুরো হয়ে গেছে, ঠিক সেই সময় মানে ওখানে বাচ্চাদের জন্য বললাম না, ওটা সাইড করে একটা বাচ্চাদের জায়গা ছিল। তো সেখানে মানে বড়রাও হয়তো চড়তে পারে। তো সেখানে একটা দোলনা মতো করা ছিল, দুটো দোলনা ছিল। একটা ওই ঘোরানোর মতো একটা জিনিস ছিল। হঠাৎ করেই যেহেতু লোহার শিকল রয়েছে, একটা টাং করে আওয়াজ হয়। মানে মনে হবে কোনো মানে কেউ হয়তো ওই দোলনাটাকে হাত দিয়ে জোরে আর কি ঠেলেছে, অথবা কেউ একটা ঢিল পাথর জাতীয় কিছু ওই দোলনাটার গায়ে ছুঁড়ে মেরেছে। এরকম একটা টাং করে আওয়াজ হয় এবং খুব শার্প আওয়াজটা হয়। এই আওয়াজে ওদের মানে অ্যাটেনশনটা ওদিকে চলে যায়। তো ওরা দেখছে যে একটা দোলনায় কীরকম যেন মানে খুব আস্তে করে দুলছে, কিন্তু কীরকম বেঁকে মানে একটা দোলনা যেমন তার যেমন একটা নির্দিষ্ট রিদম থাকে, মানে যখন একটা দোলনায় কোনো বাচ্চা বা কোনো বড় মানুষও বসে, সেটা তো মানে সামনে পিছনে করে ঘোরে। কিন্তু এখানে ওরা দেখছে যে দোলনাটা না কীরকম যেন একটা হাত দিয়ে কেউ যদি একটুখানি অন্যরকমভাবে অন্য অ্যাঙ্গেলে ঘোরায় যেরকম হবে এক্স্যাক্ট সেরকম। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই জায়গাটায় কিন্তু কেউ ছিল না। এবার ওদের আশপাশ দিয়ে কেউ দু একজন হেঁটে হেঁটে যাচ্ছে, মানে ওদের না প্রচণ্ড মানে একটা আনক্যানি ফিলিংস হয়। তখন ওর বয়ফ্রেন্ড বলতে নিশ্চয়ই কেউ ঢিল ছুঁড়েছে। এবার ও ভাবছে যে ইকো পার্কে এসে কে ঢিল ছুঁড়বে। তো ওরা ব্যাপারটা কিছুটা বুঝতে পারেনি। তো ওরাও যখন উঠে গেছে ওখান থেকে আবার বেরিয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে ওরা দেখছে যে মনে হলো যেন কেউ যদি ওই দোলনাটাকে জোরে একবার ঘুরিয়ে দেয়, মানে যেরকমটা খুব আস্তে আস্তে দুলছে না, একদম জোরে কেউ যেন দুলিয়ে দিয়েছে। এবং এটা যখন দেখে যে কেউ নেই, মানে হাওয়া নেই, পাশের দোলনাটা একদম স্টিল, কিচ্ছু হচ্ছে না, কিন্তু পাশের দোলনাটায় কোনো বাচ্চা নেই, কোনো বড় লোক নেই, কেউ নেই, কিন্তু জোরে জোরে দুলল। এবং 3 থেকে 4 বার দুলল, তারপরে একদম স্টপ, মানে পুরো ফুল স্টপ। কিন্তু এবার একটা জিনিস ভেবে দেখুন, এটা তো নর্মাল ফিজিক্সেরও ব্যাপার, তাই না? একটা জিনিসকে এভাবে গতিজাড্য থেকে আর কি যখন একটা জিনিসকে স্থির করা হয়, সেটাতে একটু সময় লাগে। তো সেটা কখন সম্ভব? যদি ধরুন আপনি একটা দোলনাকে হাতে ধরে ঘুরিয়ে দিলেন, সেটা আস্তে 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 কমতে কমতে তো একেবারে থেমে যাবে। কিন্তু এখানে ব্যাপারটা একদম সেরকম হলোই না। মনে হলো যেন কেউ যেন জোর করে বলপূর্বক ওই দোলনাটাকে থামিয়ে দিয়েছে। তো এটা দেখে মানে শর্মিষ্ঠা মানে বলছে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তো ওরা দুজনের হাতটা শক্ত করে ধরে যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ওখানটায় সামনে গিয়ে একটা ওই মানে একটা গেট পড়বে, তো সেই জায়গাটা কিন্তু মোটামুটি লোক আছে। সেখান থেকে হয়তো ওরা 10-12 পা দূরে রয়েছে, দেখতে পাচ্ছে ওই জায়গাটা, ওখানে লোকজন রয়েছে সব কিছু। ঠিক ওদের পিছনে যে গাছটা ছিল, একটা বড় গাছ, ওই যে বললাম ওই দিন কিন্তু কোনো হাওয়া নেই, বেশ একটা গরমকাল, গুমোট পরিবেশ। মানে ওরা তখন দুজনে বলছে যেটা আমরা কি দেখলাম, দোলনাটা ওদের চোখের সামনে 3 থেকে 4 বার ওরকম জোরে জোরে দুলে একদম স্থির হয়ে গেল, মনে হয় যেন কেউ হাত দিয়ে ওটাকে থামিয়ে দিল। এটা বলতে বলতেই ওরা শুনতে পাচ্ছে, ওরা তখন ভয় পিছনে তাকায়নি, ওদের পিছনে একটা গাছ প্রচণ্ড হাওয়া দিলে একবারে কালবৈশাখীর ঝড় এলে যেরকম বিশাল গাছের ডালপালা নড়তে থাকে, এক্স্যাক্ট সেরকমভাবে ডালপালাগুলো নড়ছে এবং সেই আওয়াজটা ওরা পাচ্ছে। ওর বয়ফ্রেন্ড বলছে একদম তুমি পিছনে তাকাবে না, তাড়াতাড়ি চলো। তো ওরা দুজনে তাড়াতাড়ি হেঁটে ওই 10-12 পা হেঁটে যখন ওই মাঝখানের জায়গাটাকে যেখানটা গেট রয়েছে বেরোনোর, সেখানে কিন্তু সব কিছু নর্মাল, কারণ মনে কোনো মানে কিছু আসছেই না যে ওখানে এত কিছু হচ্ছিল, মানে মাত্র এইটুকু ডিস্টেন্সে। তো ওরা ওখানটায় এসে লোকজন দেখে ওদের যেন ধরে প্রাণ এলো। এবং সেই দিন ওর বয়ফ্রেন্ড বলল যে আমি তোমাকে ক্যাব বুক করে দিচ্ছি, আমিও ক্যাবে করেই বেরিয়ে যাই। তো ওরা একটাই ক্যাব বুক করে, ওরা আর কি ওর যে বয়ফ্রেন্ড সে নেমে যায়, তারপরে ওই ক্যাবটা নিয়েই ওর বাড়িতে চলে যায় শর্মিষ্ঠা। এবং দুজনে সেই দিন অনেক রাত অবধি ফোনে কথা বলে, এবং দুজনেই ব্যাপারটা নিয়ে যখন আলোচনা করছে, ওরা কেউই বুঝতে পারলো না
যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হলো। কারণ এরকম একটা জিনিস কেন হলো, কি জন্য হলো, কিছু বোঝাই গেল না। যাই হোক, এবার পরের দিনটা নর্মাল, তারপরের দিনটাও নর্মাল, তারপরের দিন মানে তৃতীয় দিন হঠাৎ করেই যেটা হলো সেটা হচ্ছে শর্মিষ্ঠার বয়ফ্রেন্ডের একটা জিভে ঘা মতো হলো, মানে একদম একদম মানে স্লাইট একটা কিছু জিভে মনে হচ্ছে যেন ঠেকছে। এবার যা হয় আর কি, খুব ছোটোখাটো বিষয় যখন হয়, এটা ভেবেছে ঠিক আছে এটা তো নর্মাল ব্যাপার, একটু খেতে অসুবিধে হচ্ছিল। তো এবার ছোটোখাটো কিছু হলেই তো সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে তার পরের দিনে ডাক্তার দেখাতে যায় না, তো ভেবেছে একদিন দুদিনে ঠিক হয়ে যাবে বিষয়টা। কিন্তু না, যেদিন ওর জিভে মনে হলো কিছু একটা টাচ হচ্ছে, একটা জায়গায় একটুখানি ব্যথা লাগছে, অস্বস্তি হচ্ছে, ঠিক তার পরের দিনই মানে ও মুখ খুলতে পারছে, ওর জিভে এত ব্যথা এবং ওর সারা শরীর মনে হচ্ছে যেন ব্যথা করছে। এবার ব্যাপারটা তো প্রচণ্ড গাড়িয়ে গেছে। এবার ভাবছে যে একদিনে ব্যাপারটা কি করে হলো। এবার যেদিন ওর বয়ফ্রেন্ডের জিভে ওই ঘাটা প্রথম যেদিন আর কি হয়, আগের দিন সকালবেলা, আর পরের দিন রাতের বেলা থেকে ওর ওরকম কন্ডিশন। তো ওর শর্মিষ্ঠা বলছে যে তোমার এত সমস্যা হচ্ছিল, তুমি আগে কেন বলোনি, আর তোমার নিশ্চয়ই এটা কয়েকদিন থেকেই এটা জিভে হয়তো ছিল, তুমি এটা ইগনোর করেছো। তো তখন ওর বয়ফ্রেন্ড ওকে বলছে যে না একদমই নয়, আমি তোমাকে যেদিন বলেছি আমার সেদিন থেকেই সমস্যা হয়েছে, তার আগে আমার কোনো সমস্যা হয়নি, আমি চা খেয়েছি, কফি খেয়েছি, খাবার খেয়েছি, স্পাইসি খাবার খেয়েছি। বাট ওই যে একদিনের ভিতরে মানে একদিন সকালে ওর প্রবলেম শুরু হলো, নেক্সট ডে রাতের বেলা ওর ওরকম অবস্থা। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তো ডাক্তারবাবু বিভিন্ন ওষুধপত্র দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন, অনেক কিছু ওষুধ দিলেন, বললেন যে 4-5 দিন খাও, কমে যাবে। এবার 4-5 দিনে ওষুধটা খায় এবং ওর যে সিভিয়ার প্রবলেমটা হয়ে গেছিলো, কোনো কিছু খেতে পাচ্ছিল না, সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যেই ওর জিভের সাইডে প্রচণ্ড একটা শার্প পেন হওয়া শুরু হলো, এবং সেইটা যখন হতো তখন কোনো খাবার, সলিড খাবার তো দূরের কথা, ইভেন জল পর্যন্ত গিলতে পারতো না। এবার সামনে বিয়ে, দুজনেই নিজেদের কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত, দুজনেরই অফিস রয়েছে। তো এর মাঝখানে এই একটা প্রবলেম নতুন করে হওয়া শুরু হলো। তো স্বাভাবিকভাবেই শর্মিষ্ঠা বেশ চিন্তায় পড়ে গেল যে কেন ব্যাপারটা পুরোপুরি ঠিক হচ্ছে না। এবার ওরা এই দ্য মিন টাইম অন্য আর একটা ডাক্তারকে কনসাল্ট করলো। তো সেই ডাক্তারবাবু প্রচুর টেস্ট দিয়েছে, বলছে যে এই টেস্টগুলো করে আনো, তারপরে আমি বলতে পারবো কিছু। তো টেস্টও করা হলো, বাট অদ্ভুত বিষয় হচ্ছে টেস্ট করে কিন্তু বিশেষ কিছু একটা ফাইন্ডিংস এলো না, যে পার্টিকুলার কিছু একটা থেকে হচ্ছে বা কিছু। ওকে আবার বললো যে তুমি আরও 5 দিন এই ওষুধগুলো কন্টিনিউ করো। তোর বয়ফ্রেন্ড কিন্তু সেটাও করলো, বাট তাতেও প্রবলেম কিন্তু পুরোপুরি গেল না। এই জিনিসটা তো চলছেই, এর সাথে সাথে শর্মিষ্ঠার একটা বিশাল সমস্যা হওয়া শুরু হলো। তো ও যেটা লিখেছে যে ও ছোটোবেলা থেকে ঘুমোতে খুব ভালোবাসে, মানে ওর হবি বলতে সেরকম কিছু নেই, ওর ঘুমোনো। তো কাজকর্ম কোনো কিছু না থাকলে ও ঘুমোতে ভীষণ পছন্দ করে। আর ও লিখেছে যে ও যে কোনো সময় ঘুমোতে পারে, ওকে যদি কেউ রাতের বেলা অনেকক্ষণ জাগিয়ে রাখে, তারপরে যখন ঘুমোতে দেবো তখন ঘুমাবার, যদি ওকে কেউ সন্ধ্যের সময় 7:30-8টার সময় ঘুমোতে বলো তখনও ঘুমিয়ে পড়তে পারে, ওর ঘুমটা এত ভালো আর কি। সেই মেয়েটার ঘুমটা পুরোপুরি চলে গেল। এবার প্রথম 1-2 দিন যখন এই ঘটনাটা ঘটে, ও ভেবেছে যে এত কিছু জীবনে ঘটছে, বিয়ে সামনে, সব কিছু মিলিয়ে একটা চিন্তা ভাবনা, একটা এক্সাইটমেন্ট সব কিছুই তো থাকে, তো সেই জন্য ওর এইরকম ব্যাপারটা হচ্ছে, এটা এমন কিছু ব্যাপার না। এবার ধরুন আপনি কোনো একটা বিষয় নিয়ে টেনসড, বা আপনি কিছুটা নিয়ে চিন্তা করছেন, এবার আপনার যদি 1 দিন ঘুম না হয়, 2 দিন ঘুম না হতে পারে, এবার তৃতীয় দিন তো আপনার বডি, আপনি চান বা না চান, আপনার ঘুম চলেই আসবে। আপনি যতই টায়ার্ড থাকুন, আপনার ঘুম তো আসবেই, টায়ার্ডনেস আছে, বডিকে রিসেট হতে হবে। এবার ওর যেটা সমস্যা হলো, ওর শরীর ভেঙে আসছে, চোখ দুটো প্রচণ্ড ভারী হয়ে এসেছে, মাথা ধরে গেছে, বাট অদ্ভুত বিষয় হচ্ছে ও ঘুমোতে পারছে না, কোনোভাবেই ও ঘুমোতে পারছে না। এবার এইটা ওর বয়ফ্রেন্ডকে বলে, তোর বয়ফ্রেন্ড বলছে যে তুমি আমার বিষয় নিয়ে তো খুব চিন্তা করছো, তাই তোমার এরকম মনে হচ্ছে। এবার বুঝতেই পারছে রাতে যদি কারোর ঘুম না হয় তাহলে সে দিনের বেলাটা চলবে কি করে, তার অফিসের কাজ রয়েছে, তো সেখানে একটা প্রভাব পড়তে লাগলো। এবার ও কী করেছে, ওর বয়ফ্রেন্ড ওকে বললো যে ঠিক আছে তুমি একটা কাজ করো,
তুমি ঘরের মধ্যে একটা ভালো মিউজিক, অনেক মানে স্লিপ করার জন্য প্রচুর ভালো ভালো মিউজিক আছে, যাদের ধরুন স্লিপিংয়ের সমস্যা আছে, যাদের ঠিকমতো ঘুম আসে না, তো তাদের জন্য অনেক ধরনের মিউজিক অ্যাভেলেবেল আছে এবং সেগুলো ইউটিউবে যথেষ্টই আর কি ভালো দেখা যায়। তো ওর বয়ফ্রেন্ড ওকে বলে যে একটা কাজ করো, এবার থেকে আমরা খুব বেশি রাত অবধি কথা বলবো না, আমরা আধা ঘন্টা কথা বলবো ডিনারের পরে, তারপরে তুমি ঘুমিয়ে পড়বে। কারণ অনেক সময় হয়, এতদিন তোমার হয়তো সমস্যা হয়নি, বাট এখন হয়তো হচ্ছে, তুমি এত রাত অবধি জেগো না। তো সুন্দর করে লাইটটা একদম ডিম করে একদম সুন্দর একটা পিসফুল মিউজিক চালিয়ে তুমি ঘুমিয়ে পড়বে। এবার ও ভাবলো যে হ্যাঁ, এটা তো বেশ ভালো জিনিস, কারণ রোজ রোজ ঘুম না হলে তো শরীরও খারাপ করবে। তো সেটাই করলো। বেশি কথা না বলে ওই 12টার মধ্যে ও লাইট ডিম করে একটা সুন্দর মিউজিক ইউটিউবে চালিয়ে, ল্যাপটপে আর কি চালিয়ে ও ঘুমিয়ে পড়লো। এবং যেহেতু প্রচণ্ড রকমের টায়ার্ড ছিল, ও ঘুমিয়ে যায়। এবার মোটামুটি 1 ঘন্টাটাকে ভালো মতোই ঘুমোয়। 1 ঘন্টা পরে ও হঠাৎ করেই ওর মনে হলো আর কি, ওর ল্যাপটপটা বন্ধ হয়ে গেল। মানে ওই যে মিউজিকটা চলছিল, মিউজিকটা বন্ধ হয়ে গেছে। এবার ঘটনা হচ্ছে যে ওর ল্যাপটপে কিন্তু ফুল চার্জ ছিল, আর মাত্র 1 ঘন্টা চলেছে। 1 ঘন্টায় ল্যাপটপটায় মানে পুরোপুরি চার্জ চলে যাবে, এটা ওর কাছে একটু অড লাগে। তো ভাবলো যে কী হলো, ল্যাপটপটা বন্ধ হয়ে গেল কেন? তো ওর ঘুম তো ভেঙেই গেছে। এবারও কী করেছে, উঠে ল্যাপটপটাকে দেখছে যে কেন বন্ধ হলো। তো ও দেখছে যে না, ল্যাপটপে চার্জ যাচ্ছে। এবং এরপরে যেটা ও দেখে যে ও ল্যাপটপটা সামনে রেখেছে, ও বিছানায় উঠে বসেছে। তো ওর সামনে কিন্তু যা ঘটার করছে, এমন নয় যে ও দূর থেকে দেখছে বা কিছু। ও দেখছে যে কেউ একজন, মনে হচ্ছে যেন যাকে ও দেখতে পাচ্ছে না, ল্যাপটপটাকে মানে ল্যাপটপে গানটা চালু করছে, আবার পজ করছে, আবার চালু করছে, আবার পজ করছে। এবং ও ভাবছে যে কী ব্যাপার হলো, মানে এটা কি এই চ্যানেলটার প্রবলেম, চ্যানেলের যে কন্টেন্ট আছে সেটার প্রবলেম, নাকি আমার ল্যাপটপটা ম্যাল ফাংশন করছে? এবার ও একটা অন্য ভিডিও চালিয়ে দেখলো। এবার দেখছে সেম, কিছুক্ষণ চলছে, তারপরে পজ হয়ে যাচ্ছে, আবার চলছে, আবার পজ হয়ে যাচ্ছে। ওর না ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, যে প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা বুঝতে পারছে না। তারপরে দেখছে না, এটা তো ঠিক না, এটা কেন হচ্ছে? ঠিক সঙ্গে সঙ্গে ওর বাথরুম থেকে, মানে ওর ঘরের সাথে যে লাগোয়া যে বাথরুমটা ছিল, সেই বাথরুম থেকে একটা দড়াম করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ আসে। এবার ওরা খুব ভয় পেয়ে গেছে। মানে এত রাতের বেলা, প্রায় ওই 1:30-2 বাজে, সেই সময় যদি বাথরুম থেকে ওরকম দড়াম করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ আসে, যথেষ্ট ভয় লাগবে। এবার ওরা তখন যে বাড়িটায় ভাড়া থাকতো, সেখানে 2টো ঘর ছিল। একটা ঘরে ওর মা ওর বাবা শুয়ে থাকে, আর একটা ঘরে ও। এবার ওর ঘরের যে বাথরুমটা রয়েছে, ঘরের সাথে অ্যাটাচ, সেটা একটা ছোট বাথরুম, আর একটা কমন বাথরুম বাইরের দিকে রয়েছে। এবার ও না, যখন আওয়াজটা পেয়েছে, ও প্রচণ্ড ভয় লেগে যায় এবং ও পরিষ্কার বুঝতে পারে যে আওয়াজটা ওর বাথরুম থেকে এসছে। কিন্তু ও ভাবলো যে বাবা, আমার তো মনে হলো বাথরুমটা আমার, এই যে আওয়াজটা এলো সেটা আমার বাথরুম থেকে এলো, কিন্তু আমার বাথরুমে তো কেউ নেই, তাহলে কি কমন বাথরুমে কেউ ঢুকে কি কেউ পড়ে ঠরে গেল? এইটা যে মুহূর্তে ওর মাথায় স্ট্রাইক করে, ও সঙ্গে সঙ্গে ওর ঘর থেকে বেরিয়ে যখন কমন বাথরুমের দিকে গেছে, দেখছে কমন বাথরুমটা বন্ধ করা রয়েছে এবং ওর বাবা মা কেউই ওই বাথরুমে নেই। এবং ও যখন সেটা দেখে একটু স্বস্তি পায় যে ঠিক আছে, বাড়িতে বাবা মা ঠিক আছে, সুস্থ আছে, ও যখন ওর ঘরে ঢুকে যখন ওর নিজের ঘরের সাথে অ্যাটাচ বাথরুমটা খুলেছে, ও যেটা দেখে, সেটা দেখে ও হতচকিত হয়ে গেছে। ও বলছে যে ওর বাথরুমের একটা তাক মতো করা আছে, একটা সিমেন্টের তাক মতো করা ছিল সেই বাড়িতে। তো তার উপরে বালতি, মগ, শ্যাম্পু, সাবান এগুলো রাখা যায়, একটু চওড়া, তো একটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের বালতিও রাখা যায়। তো সেই বালতিতে ম্যাক্সিমাম ও বলছে যে হয়তো ওই 1-2 মগটাক জল ছিল, কারণ জল মোটামুটি রাতে থাকেই, তো ফলে জল আলাদা করে ও কিন্তু বেশি রাখতো না। এবং ও বাথরুমটা খুলেই দেখছে যে বাথরুমময় জল, এবং ওই মানে যে বালতিটা ছিল প্লাস্টিকের, সেই বালতিটা ভেঙে পড়ে রয়েছে। এবং যে পরিমাণ আওয়াজ হয়েছে তাতে পরিষ্কার একটা জিনিস বোঝা গেছে যে ওই বালতি ভর্তি মনে হয় জল ছিল, সেটা সমেত পড়ে গেছে এবং ওর জন্য বালতিটা ভেঙে গেছে।
এবার ঘটনা হচ্ছে যে বন্ধ বাথরুমের ভিতরে কেউ তো ঢোকেনি। এবার কে তাহলে এই কাজটা করলো? আর শুধু শুধু একটা বালতি যদি ওইটুকু ওখান থেকে পড়েও যায়, আমি যদি ধরেও নিই, তাহলে ওইভাবে ফেটে যাওয়ার কোনো চান্সেস নেই। আর বালতিটা পড়বে কি করে? ভিতরে তো কেউ ছিলই না। কেউ যদি সজোরে ধাক্কা মেরে ফেলে, তা আবার জল ভরে, তাহলে একমাত্র এই ঘটনাটা ঘটতে পারে। তো এটা দেখে না ওর প্রচণ্ড ভয় লাগে। এবার প্রচণ্ড যখন ভয় লেগেছে, ও বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভাবছে, এবার নর্মালি ওর বাথরুমে যেখানটা বেসিন রয়েছে সেখানে একটা আয়না বসানো আছে। মুহূর্তের মধ্যে যখন এবার ভাবছে যে এইভাবে কী করে হলো, তাহলে কি ওই দুমগ জল ছিল বালতিতে, সেই অবস্থায় কি বালতিটা পড়ে গেছে? মানে ও না, মানে যা হয় আর কি, মানুষ তো একটা যুক্তি দিয়ে কোনো কিছুকে ভাবনা চিন্তা করার চেষ্টা করে, যে কোনো নর্মাল মানুষ তাই করবে। তো ও যখন এটা ভাবছে, ওর না মানে জাস্ট চোখটা পড়েছে আয়নার দিকে, এবং যে মুহূর্তে ওর চোখটা আয়নার দিকে পড়ে, ও দেখে ঠিক ওর পিছনে, মানে ও আয়নায় দেখতে পাচ্ছে ঠিক ওর পিছনে একজন, মানে যার মুখটা পুরো কালচে এবং ধূসর, সেরকম কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, যার চোখ, মানে চোখ বলতে প্রপার চোখ কিছু নেই, শুধু চোখের মানে গর্ত দুটো রয়েছে, নাকটা প্রপার নাকের জায়গায় নেই, ঠোঁটটাও প্রপার ঠোঁটের জায়গায় নেই, একটা বিভৎস জটা মাথা থেকে নেমে এসেছে, এবং বিভৎস জিনিসটা, মানে ওটা যখন এক মুহূর্তের জন্য ও দেখে, ও লিখেছে যে আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত ওটা। মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এটা দেখব। এবং ও চিৎকার করে ওঠে, এবং ও মাথাটাকে যখন চোখ বন্ধ করে নামিয়ে নিয়েছে, ও পুরো ঠক ঠক করে কাঁপছে। ও লিখেছে যে আমি পুরো ঠক ঠক করে কাঁপছিলাম, এবং আমার মুখ দিয়ে আমি মনে মনে মানে জয় শ্রীরাম জয় বজরং বলি বলার চেষ্টা করছি, কিন্তু আমার মাথা আমাকে বলছে এই নামটা করতে, কিন্তু আমি করতে পারছি না, মানে আমি মনে মনেও করতে পারছি না, কারণ আমি এতটা ভয় পেয়ে গেছি। এবং একটা মিনিট হয়তো হবে কি তারও কম হবে পজ নেওয়ার পরে, ও যখন ভাবে যে আমি ভুল দেখিনি তো কিছু, এই বলে যখন ও আয়নার দিকে ভাবছে আবার তাকাবে কি তাকাবে না, ও আধা চোখ যখন ওই উপরের দিকে করেছে, ও দেখছে যে ওই যে জটা জীর্ণ যে চুল, সেই চুল নিয়ে সত্যি সত্যি কেউ দাঁড়িয়ে রয়েছে। আবারও দেখতে পাচ্ছে, কিন্তু ওর সাহস হয়নি তার মুখ অবধি দেখার। মানে ও একটুখানি চোখটা তুলেছে আয়নার দিক করে, তাক করে, ও দেখছে যে দাঁড়িয়ে রয়েছে সে। তার শরীরে, মানে শরীরটা প্রপার শরীর নয়, কোনো জামা কাপড় পরা বা কোনো ড্রেস কিছুই নেই, একটা বিভৎস টাইপের তার চেহারা। এবং ওর এতটা ওর ভয় পেয়ে গেছে যে ওনার চোখের দিকে তাকাতে পারেনি। আবার ওটা বন্ধ করে ও থরথর করে কাঁপতে কাঁপতে, মানে ও পড়েই যেত ওখানে। তো যখন নিজের ব্যালেন্সটা বুঝতে পারে যে আমি আর নিজের ব্যালেন্স রাখতে পারছি না, তো কোনো রকমে ওইখানটায় বসে পড়ে। এবং বসে পড়ে ও বলছে যে আমি জানি না আমি কি করছিলাম, শুধু আমার মানে মনে হচ্ছিল যে আমি কথা বলতে পারছি না, আমি হাত পা নাড়াতে পারছি না, এরকম একটা যেন আমার মনে হচ্ছে যে আমি আমার মধ্যে আর নেই ওই দৃশ্য দেখার পরে। মানে ওই যে চিৎকার করবে বা ওর মাথা যোকে বলছে যে তুই ঠাকুরের নাম লো, সেটাও নিতে পারছে না। এবং ও বলছে যে আমি জানি না আমি এভাবে কিছু মানে কতক্ষণ ছিলাম, বাট হয়তো আমি ওর যেটা আর কি মনে হয় আধা ঘন্টাটাকে ওইভাবেই ছিল। তো তারপরে যখন ও একটু ধাতস্থ হয়, তখন মানে একটা প্রবল একটা আর কি মানসিক, যখন মানুষ একটা শক পায়, তো কোনো না কোনোভাবে তো সেটাকে একটা আউটবাস্ট করতে হবে। তো তখন সে আউটবাস্টটা কীভাবে করে, সেটা হচ্ছে ও চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এতটাই জোরে ও কান্নাকাটি করে, পাশের ঘর থেকে ওর মা বাবা উঠে চলে এসেছে। শর্মিষ্ঠাকে জিজ্ঞেস করতে কী হয়েছে, দেখছে মেয়ে এরকমভাবে বাথরুমের একটা কোনায় ওরকম কাঁপছে, তখনও আর কি হালকা হালকা হাত পা কাঁপছে, ওরকম করে ঝরঝর করে কাঁদছে। তোর মা বাবা ওকে উঠিয়ে এনে খাটে বসিয়েছে, বলছে কী হয়েছে তোর, মানে ওনারা প্রথমে ভেবেছে যে নিশ্চয়ই মেয়ে তার ফিয়ান্সের সাথে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে, তাই হয়তো এরকম একটা রিয়াকশন। তো বলছে যে কী রে তোরা কি ঝগড়া ঝামেলা করেছিস নাকি, তোদের তো কখনো ঝগড়াঝাটি হয় না বা কোনোদিনও হয়েছে বলে শুনিনি, কী হয়েছে এত কান্নাকাটি করছিস কেন? মানে তখন এমন একটা অবস্থা, ও শুধু তখন ওর মাকে জড়িয়ে রয়েছে, ওর বাবার হাতটা ধরে রয়েছে। তো প্রায় এভাবে আধা ঘন্টা 40 মিনিট ও সেম কাজই করে যায়, ওর কোনো হুঁশ ছিল না। বলছে আমি সব শুনতে পাচ্ছি যে আমাকে মা এটা বলছে, বাবা এটা বলছে, বাট আমার মধ্য থেকে ওই ভয়টা বেরোচ্ছি না, শুধু আমি কেঁদেই যাচ্ছি। তো তারপরে ওর মাকে সমস্ত কথাটা বলে যে এরকম একটা কিছু দেখেছি। ওর মা বলছে এ আবার কী কথা,
তো তখন যাই হোক উনি মানে মানে শর্মিষ্ঠার মা আর কি ওর কথাগুলো বিশ্বাস করেছে, অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারে। তো বললো যে দেখ, অনেক সময় আমরা অনেক সময় অনেক কিছু দেখে ফেলি, ভুল ভালো হয় সেটা, আবার অনেক সময় মানুষ নিজের কোনো একটা কিছু চিন্তা করে অবচেতন মনে, সেখান থেকে অনেক অনেক সময় মানুষ এরকম কিছু দেখে ফেলে। কিন্তু তুই যখন বলছিস তুই এটা সত্যি দেখেছিস, এবার এখানে ও ইমেলেও মেনশন করেছে যে ম্যাডাম আমি যেটা দেখেছি আমার দেখার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। তার কারণ হচ্ছে ও একদম ফ্রেশ মাইন্ডে ছিল এবং তার আগে কোনো রকম ও এমন কোনো বই পড়েনি, এমন কিছু মুভি বা সিরিজ দেখেনি যেখানে এরকম কিছু একটা ও দেখেছে। এবং আরও বড় বিষয় হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে একবার মানুষ যদি আমি ধরেও নিই যে মানুষ একবার ভুল দেখতে পারে, কিন্তু বারবার তো মানুষ ভুল দেখবে না। ও যখন দ্বিতীয়বারের জন্য পিছনের দিকে তাকায়, মানে পিছনের দিকে তাকানোর চেষ্টা করে, সেটা তো পারেই নি, ইভেন যখন ও আয়নার দিকে দেখার চেষ্টা করে তখন কিন্তু ও দেখে যে হ্যাঁ সত্যি সত্যি ওটা আবারও দাঁড়িয়ে আছে, যায়নি। মানে এটাই ওর কাছে সব থেকে বড় প্রমাণ যে ওর দেখার মধ্যে কোনো ভুল নেই। তোর মা যখন পুরো কথাটা শোনে ওনারও খুব খারাপ লাগে, উনি বলেন যে তুই এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, এত ভাবিস না, ঠিক আছে তুই সকালবেলা স্নান টান করে ভালো করে ঠাকুরের পুজো দিস, আমি পুজো দেবো, আমি ঠাকুরের আরতি তোর কপালে ছুঁয়ে দেবো। এবার ও সেদিনের ইনসিডেন্টটা মানে ওই ইকো পার্কে যেটা হয়েছিল সেটা কিন্তু ওর মাকে বলেনি। এবার যাই হোক পরের দিন নর্মাল আর কি ও দিনটা কাটায়, ও কাজেও যায়, সবই করে, বাট সামহাউ কোথাও না ওর ওই ইকো পার্কের ওই দুটো মেয়ে এবং ওই ইকো পার্কের যে জিনিসটা ও দেখেছিল, দুটো সবুজ চোখ এবং সেটা একটা বলের মতো কিছু একটা, এবং সেটার মুখ থেকে একটা অদ্ভুত টাইপের আওয়াজও পেয়েছিল, আর ওই যে দোলনা নড়ছিল, এইগুলো না ওর মাথার মধ্যে প্রচণ্ড রকমের ওকে হন্ট করছিল। এবং ও যখন ওর বয়ফ্রেন্ডের সাথে এই নিয়ে কথা বলে, ওর বয়ফ্রেন্ডও ওকে বলে যে বিশ্বাস করো আমারও না এটা মনে মনে বারবার আসছে যে ওই যে আমরা দোলনাটা দুলতে দেখলাম, অত জোরে 2-3 বার দুলে হঠাৎ করে থেমে গেল, এগুলো সত্যি এগুলোর কিন্তু কোনো যুক্তি নেই। আর ওখানে ওরা ভালো করে দেখেছে কোনো বাচ্চা ছিল না, কোনো বড় লোক কেউ ছিল না। এবার কেউ না থাকলে এটা কে করলো, তাই না? নিজের চোখে যেটা দেখেছে সেটাকে তার ওর অস্বীকার করতে পারে না। তো এটা নিয়ে ও আর ওর বয়ফ্রেন্ড খুব আলোচনা করে, কিন্তু ওরা কিছুতেই কোনো কনক্লুশনে আসতে পারছে না যে ব্যাপারটা কেন ঘটেছিল। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে শর্মিষ্ঠার বয়ফ্রেন্ডের কিন্তু ওই জিভের ঘাটা কোনোভাবেই সারছিল না। ও 3-3টে ডাক্তার কনসাল্ট করে এবং সমস্ত টেস্ট হয়, বাট সব কিছুর পরেও ডাক্তাররা এটা বলতে পারে না যে কেন পুরোপুরি ওর জিভের ওই ঘাটা সারছিল না। এদিকে ওর বয়ফ্রেন্ড ড্রিঙ্ক করতো না, স্মোক করতো না, কিছুই কোনো ব্যাড হ্যাবিটসই নেই, বাট সব কিছু করেও ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে ডাক্তারের কথা মতো চলে কোনো কিছু করেই পুরোপুরি না নির্মূল হচ্ছিল না। এবং যত দিন যাচ্ছিল ওর বয়ফ্রেন্ড প্রচণ্ড রকমভাবে উইক হয়ে যাচ্ছিল কোনো মানে প্রপার কারণ ছাড়াই। আর ওদের মানে সামনে বিয়ে, একটা এক্সাইটমেন্ট যেটা কাজ করছিল সেটাও যেন আস্তে আস্তে ওর মধ্যে থেকে চলে যাচ্ছে। এবং প্রত্যেক দিন ওদের বাড়িতে কোনো না কোনো সমস্যা হচ্ছে, কোনো না কোনো ঝামেলা হচ্ছে, কিছু একটা পাওয়া যাচ্ছে না, নয় কিছু একটা চুরি হয়ে যাচ্ছে, নয় বাড়িতে কেউ হয়তো পড়ে যাচ্ছে, চোট পাচ্ছে। মানে বিয়ের সময় যত যেন এগিয়ে আসছে তত যেন ওর বয়ফ্রেন্ডের বাড়িতে কিছু না কিছু রোজই ঝামেলা হচ্ছে। এদিকে শর্মিষ্ঠার সাথে যেটা হওয়া শুরু হলো সেটা হচ্ছে ওই যে বললাম যে ও প্রচণ্ড সেই ভয় পেয়েছিল, তো তারপর থেকে ও কী করতো বাথরুমের অলওয়েজ কী করতো বড় লাইট জ্বালিয়ে রাখতো, মানে সন্ধ্যের পর থেকে পুরো রাত ভোর অবধি একদম ওই আলো জ্বলতো, ওর এত ভয় লেগেছিল। এরপরে যেটা হলো হঠাৎ করেই ওর একদিন জাস্ট নর্মাল ডে, ও অফিস গেছে, অফিস থেকে ফিরেছে এবং ও যেটা লিখেছে যে ম্যাডাম আমি নতুন করে কোনো ক্রিম মাখা বা নতুন করে কোনো স্কিন প্রোডাক্ট ইউজ আমি কিছুই করিনি, নর্মাল যা এতদিন ধরে করে আসছি আমি সেগুলোই করেছি। বাট স্টিল যে প্রবলেমটা ওর হলো হঠাৎ করে, মানে জাস্ট সাডেনলি ব্যাপারটা হয়, সেটা হচ্ছে ওর গালটা না চুলকোয়, হঠাৎ করে ওর গালটা খুব চুলকোতে থাকে এবং এতটা চুলকোয় যে রাতের বেলা ওর ঘুমও ঠিকমতো হচ্ছিল না। এবার অনেক সময় এটা খুব কমন হয়েই থাকে, কিছু একটা হয়তো লেগে চুলকোয়, ধুলোবাড়ি লেগে চুলকোতে পারে বা একটা সামান্য কোনো অ্যালার্জি হতে পারে, তো সেরকমই চুলকোচ্ছে। এবার ও অতটা ব্যাপারটাকে গা করেনি, ভালো করে ফেস ওয়াশ দিয়ে রাতে
আর কি মুখটা ওয়াশ করে ও শুয়ে পড়েছে। এবার হঠাৎ করেই রাতের বেলা ওর প্রচণ্ড চুলকোচ্ছে গাল, ওর মানে ঘুমটা ভেঙে গেছে, গালটা চুলকোচ্ছে এবং বাস এপাশ ওপাশ করছে, যেহেতু প্রচণ্ড গাল চুলকোচ্ছে, ঘুমটা বারবার ভেঙে যাচ্ছে, তো ঘুমটা অতটা ওর সলিড হয়নি। এমন সময় হঠাৎ করেই মানে আপনি ধরুন এক পাশ ফিরে শুয়ে আছেন, আপনি ঘরে একাই শুয়ে আছেন, আপনার বেডে আপনি একাই। এবার ফট করে যদি আপনি পাশ ফেরেন, আপনি যদি ফিল করতে পারেন যে কেউ একজন আপনার পাশে রয়েছে, তাহলে কি হবে, আপনি যখন পাশটা ফিরবেন তখন আপনার হাত একটা কিছুর সাথে টাচ হবে, পাশে যে শুয়ে থাকবে তার গায়ে টাচ হবে। তো ওর ক্ষেত্রেও সেরকমই হলো। ও যখন মানে হালকা একটা ঘুমের আভাস ছিল ওর চোখে, শরীরে, তো গালটা চুলকোতে ও কী করেছে, সাইড ফিরেছে। এবং যে মুহূর্ত সাইড ফিরেছে, ও পরিষ্কার ওর গায়ের সাথে একটা কিছু টাচ হলো, সেটা খুব ঠান্ডা একটা কিছু টাচ হলো, এবং ওটা তড়াক করে উঠে পড়েছে। এবং যে মুহূর্ত তড়াক করে উঠে পড়েছে, ও দেখছে যে কোনোখানে কিছু নেই, মানে অবশ্যই খাটে ও ছাড়া আর কেউ নেই, কেউ থাকার কথাও নয়, কিন্তু ও দেখছে যে বাথরুমের লাইটটা বন্ধ। এবার এটা দেখে না ও খুব অবাক হয়ে যায় প্রথমে, যে বাথরুমের লাইটটা জ্বলছিল, এবং ওই দিনের ওই ঘটনার পর থেকে ও ডেইলি সন্ধ্যের পর থেকে, মানে যখন থেকে আর কি অফিস থেকে বাড়ি আসতো, লাইটটা জ্বালিয়ে রাখতো। এবার ও ভাবছে যে লাইটটা অফ করলো কে, আর মানে জাস্ট কয়েক সেকেন্ড আগে ও যখন পাশ ফিরল তখন ওর গায়ের সাথে কার টাচ হলো, মানে এই প্রশ্নের উত্তর কোনোভাবেই পাচ্ছে না, এবং ওর প্রচণ্ড ভয় লেগে যায়। এবং ও যখন খুব সন্দিগ্ধ দৃষ্টিতে বাথরুমের দিকে তাকিয়ে আছে যে বাথরুমের লাইটটা জ্বলছিল, বাথরুমের লাইটটা বন্ধ কে করলো, মুহূর্তের মধ্যে লাইটটা জ্বলে উঠলো, মানে নিজে থেকেই জ্বলে উঠলো। এবং এখানে কিন্তু মনে রাখতে হবে, ও যেটা মেনশন করেছে শর্মিষ্ঠা, যে বাথরুমে ঢোকার যে লাইটের যে সুইচটা আর কি, সেই সুইচটা কিন্তু মানে বাথরুমের বাইরে, মানে যেহেতু ঘরের সাথে লাগানো বাথরুম, তো ওই ঘরের দেওয়ালেই কিন্তু সুইচটা, এবং সুইচ অন করলে যেটা টাক করে আওয়াজ হয়, সেই টাক করে আওয়াজটাও হয়, এবং সঙ্গে সঙ্গে যথারীতি বাথরুমের লাইটটা জ্বলে ওঠে। এটা দেখে না প্রচণ্ড ভয় লেগে যায় যে কী হলো বিষয়টা। এবং সেই মুহূর্ত থেকে ওর মানে যে হালকা যে গালে চুলকুনিটা হচ্ছিল, বারবার চুলকোচ্ছিল, সেটা না মানে মারাত্মক আকারেও চুলকোতে থাকে। এবং ও অনেকক্ষণ ধরে নিজেকে আর কি মানে কন্ট্রোল করার চেষ্টা করে যে না, এভাবে গালে চুলকোবো না, নখের দাগ হয়ে যাবে, ছুলে যাবে, সামনে বিয়ে তার উপরে। এবং ওই ঘটনাও এত ভয় পেয়েছে, এবং তারপর থেকে ওর মারাত্মক রকমভাবে গালটা চুলকোতে থাকে। এবং ও এমন করে চুলকোয়, ও মানে যেটা লিখেছে যে আমি নিজে যখন আয়নায় দেখছি যে আমি চুলকোচ্ছি, আমার হাত দুটো দিয়ে আমি এমন করে চুলকোচ্ছি, আমি জীবনে কোনো দিন এইভাবে আমার গায়ে চুলকোইনি। এবং এত চুলকোচ্ছে, আমার মনে হচ্ছে কি আমি আমার আঙুল দিয়ে, নখ দিয়ে মানে গালটা চুলকোতে না, মানে চামড়াটা যেন আমি চিড়ে দিচ্ছি আমি। এবং আমি যত চিড়ছি আমার তত আরাম লাগছে, আমার মনে হচ্ছে আরও জোরে জোরে চুলকোই, একবারে রক্ত বেরিয়ে মাংস বেরিয়ে যাক, যা খুশি হোক, আমাকে দেখতে খারাপ লাগুক, যা খুশি হোক, কিন্তু এই চুলকুনিটা আমি যেন সহ্য করতে পারছি না। ভাবুন, একটি মেয়ে যার কমাস পরে বিয়ে, এবং বিয়ে হোক বা না হোক, প্রতিটি মানুষ, ছেলে মেয়ে আমি নির্বিশেষেই বলবো, কেউ তো আর চায় না যে তার গালের মধ্যে ওরকম দাগড়া দাগ হয়ে যাক, এবং কেউ ওইভাবে গাল সচরাচর চুলকোয় না, যতই চুলকোনোর জন্য আর কি একটা প্রেশার আসুক না কেন। তো ও বলছে আমি পাগলের মতো গাল চুলকোচ্ছি, পাগলের মতো। এবং ও গালটা যখন ওরকম চুলকোচ্ছে, ও ফোনটা বার করে ওর ফোনের যে ফ্রন্ট ক্যামেরাটা আছে সেটাকে অন করে। তো ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন করে দেখছে যে ওর গাল দিয়ে না মানে চিরে চিরে রক্ত পড়ছে, রীতিমতো রক্ত বেরিয়ে গেছে, বাট স্টিলও চুলকে যাচ্ছে। এবং ওর মাথা ওকে বলছে তুই এরকম করিস না, এতটাও চুলকোচ্ছে না। মানে ও কি করেছে, মানে যখন চুলকোচ্ছে আর মানে পারছে না, ওর কান্না পাচ্ছে, রীতিমতো ঝরঝর করে কাঁদছে, বাট ওর হাত থামছে না। এবং ও যখন কিছুটা মানে অনেকক্ষণ এরকম করার পর যখন ক্লান্ত হয়ে গেছে, কিছুটা যখন ও বুঝতে পারছে যেটা আমি ভুল করছি, বারবার ওর ব্রেন ওকে সিগন্যাল দিচ্ছে, বারবার ওর মাথা ওকে বলছে তুই এটা কেন করছিস, তো কোনো রকমে বাথরুমে যায়। এবং বাথরুমে গিয়ে ও কী করে, ওর মুখের মধ্যে জলের ঝাপটা দেয়, আর ওরকম গালটা চিরে গেছে, রক্ত পড়ছে, পুরো নখের দাগ হয়ে গেছে, আর যে মুহূর্তেও জলটা দিয়েছে জ্বলে উঠেছে। এবং ও চিৎকার করে ওঠে, সঙ্গে সঙ্গে ওর মা
পাশের ঘর থেকে ওর ঘরে আসে। এসে ওর মা ওর গালের ওই অবস্থা দেখে উনি বলছে তোর কি হয়েছে, মানে উনি প্রচণ্ড ভয় পেয়ে গেছেন। স্বাভাবিক ভয় পাবেনি, মেয়ে এরকম গালটা পুরো দাগড়া দাগড়া করে ফেলেছে নিজে নিজে চুলকে চুলকে, এটা তো খুব একটা স্বাভাবিক বিষয় নয়। তো ও বলছে মা আমি পারছি না, আমার প্রচণ্ড চুলকোতে ইচ্ছে করছে। এবং ওর মা ওকে বলছে যে তুই এরকম করিস না, মানে জল দিয়েছে তো, দেওয়ার পরে যেন আরও চুলকুনিটা বেড়ে গেছে। মানে ও বলছে যে আমার জীবনে যে আমি এরকম দিনও দেখবো এটা আমি স্বপ্নে কোনো দিন ভাবিনি। এবং পরের দিনও রীতিমতো শরীর খারাপ, সারা শরীর মনে হচ্ছে যেন জ্বলছে, আর গা চুলকোছে। ওর মা বারবার ওর হাত সরিয়ে দিচ্ছে গালের সামনে থেকে, আর পুরো দাগড়া দাগড়া হয়ে গেছে। এবং সেই দিনই সন্ধেবেলা একটা ভালো স্কিন স্পেশালিস্টের ওরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ওর মা ওকে নিয়ে যাবে, ও অফিস যায়নি। তো ও বলছে যে আমি মানে যখন আমি হুঁশ আসছে, যখন আমি বুঝতে পারছি যে আমি কী করেছি, মানে ও বলছে আমি আয়নার দিকে যখন দেখছি বা ফোনে যখন আমি আমার নিজের গালটা দেখছি, আমার বুকটা ফেটে যাচ্ছে যে আমি এটা নিজে নিজে কী করলাম। এবং ওর মা এসে বারবার দেখে যাচ্ছে যাতে মেয়ে গালে আর হাত না দেয়, মানে ওর কিছুক্ষণ পর পরই ও গাল চুল করছে যাচ্ছে আবার, এতটা খারাপ অবস্থা। এবং ভাবুন একটা সুস্থ সবল ব্যক্তি সে কখনোই কিন্তু এরকম কাজটা করতে পারবেই না। হতে পারে কারোর হয়তো কোনো কিছু পার্টিকুলার কিছু লেগে গালের উপর ইনফেকশন হয়েছে, তা চুল করছে, সে মানুষ চুলকোতে পারে, কিন্তু চুলকোতে চুলকোতে মানে দেখতে পাচ্ছে যে লাল হয়ে গেছে, লাল হয়ে এবার রক্ত পড়ছে, চিড়ে গেছে, দাগড়া দাগড়া হয়ে যাচ্ছে, তারপরেও ওর উপর দিয়েই চুল করছে। মানে ভাবুন বিষয়টা কতটা অস্বাভাবিক। এবার ওর মা কি করেছে, ওর মা এসে বারবার দেখে যাচ্ছে, বলছে ওষুধ লাগিয়েছে, একটা ক্রিম লাগানো হয়েছে, স্কিন ক্রিম। বলছে দেখ তুই গালে আর হাত দিস না, তোর সামনে বিয়ে, এবারে কিন্তু দাগগুলো তুই যা করছিস বিয়ের সময় তো দাগ থাকবেই, এরপরে যদি তুই আরও কিছু করি তাহলে এবার তোর সারা জীবন দাগ দাগ থেকে যাবে। তো ওর মা ওকে বুঝিয়ে সুঝিয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে এবং ওর একটু হলেও বেটার ফিল করছে ওই ওষুধটা দেওয়ার পরে। তার কিছুক্ষণ পরে ওর এতটা চুলকোতে ইচ্ছে করছে গাল, ও বলছে আমি জানি না আমার কী মনে হলো, আমি খাট থেকে নামলাম, নেমে আমার মায়ের ঘরে গেলাম। এবং ওর মায়ের ঘরে যে ড্রেসিং টেবিল রয়েছে সেই ড্রেসিং টেবিলের ওখানে চিরুনি থাকে, ও হেয়ার ব্রাশ দিয়ে হেয়ার কম করে, তোর মা নর্মাল যেরকম চিরুনি হয় সেই চিরুনি দিয়ে চুল আঁচড়ায়। ও বলছে আমি জানি না আমার কী মনে হলো, আমি আমার মায়ের ঘর থেকে চিরুনিটা নিলাম, ড্রেসিং টেবিলের সামনে ছিল, চিরুনিটা নিলাম, নিয়ে ও বলছে আমি আমার দু গালে ওই রকম প্লাস্টিকের চিরুনি দিয়ে আমি মানে শাক শাক করে আমি দুটো গাল, আমি পুরো মানে চিরুনি দিয়ে লোকে চুল আঁচড়ায় খুব জোরে জোরে, সেভাবে দিয়ে ও গালের উপর দিয়ে চিরুনিটাকে চালাচ্ছে। এবং বলছে আমি মানে যন্ত্রণায় আমার প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে যেমন চুল করছে তেমনি যন্ত্রণা করছে, জ্বালা করছে, কিন্তু আমি দাঁতে দাঁত চিপে রয়ে আমি কাজটা করেই যাচ্ছি। বলছে আমি জানি না আমাকে দিয়ে যেন কেউ জোর করে কাজটা করাচ্ছে, কিন্তু আমি নিজেই কাজটা করছি, আমাকে মা এতবার করে বলে গেছে, বুঝিয়ে গেছে, আমি মানে যেন শুনতেই পাচ্ছি না, বা শুনেও যেন আমি আমার কোনো তাপ উত্তাপ নেই, এরকম একটা ব্যাপার। তো কিছুক্ষণ পর ওর মা যখন ঘরে ঢুকেছে, দেখছে মেয়ে ওরকম চিরুনি দিয়ে গালের মধ্যে চুল করছে, ওর মা দেখে তো মানে আঁতকে উঠেছে, সঙ্গে সঙ্গে ওর হাত থেকে চিরুনি ফেলে দিয়ে ওকে বলছে কী করছিস সেগুলো। এবার ওই মুহূর্তে ওর মা বুঝতে পেরেছে যে কিছু তো একটা গন্ডগোল আছে, না হলে মেয়ে বারবারই একই কাজ কেন করবে। এবং ও মানে ওকে যখন ওই হাত থেকে চিরুনিটা ফেলে দিয়েছে, ও নাকি মানে এটা ওর মনে নেই শর্মিষ্ঠার, বাট ওর মায়ের থেকে পরে শুনেছে যে ও নাকি দেয়ালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল এবং ওর দু চোখ বেয়ে জল পড়ছে এবং গালটা অন্য গাল থেকেও আর কি রক্ত ফক্ত বেরিয়ে গেছে ওর উপরে চিরুনি দিয়ে ঘষাঘষি করতে করতে। এবং ও নাকি পুরো শান্ত স্থির চোখে নাকি ছিল, এবং তারপর ওর শরীরটা পুরো ছেড়ে দেয়, মানে ও অজ্ঞান হয়নি, সেন্স ছিল, বাট ওর শরীর ছেড়ে দিয়েছে। তো ওর মা ওকে কোনো রকমে আর কি ওই কাজ থেকে বিরত করে অন্য ঘরে নিয়ে আসে। সেই দিনই রাতের বেলা একটা খুব ভালো স্কিন স্পেশালিস্টের কাছে ওদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যায়। তো সে কয়েকটা টেস্ট দেয় এবং তার সাথে সাথে মানে তিনিও নিজে দেখে অবাক হয়ে গেছে যে মানে এতদিনের উনি এই কাজ করছে, এতদিনের কেরিয়ার, উনি বলছেন যে আমি কাউকে চুলকোতে এই অবস্থা করতে দেখিনি। মানে কারোর কোনো একটা মানে কোনো একটা কিছুতে দুর্ঘটনায় বা কিছুতে একটা সমস্যা হয়, তার জন্য কিছু একটা হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ নিজের গাল ওভাবে চিরুনি দিয়ে, এই বয়সে একটা মেয়ে চিরুনি দিয়ে চুলকে চুলকে নিজের গালটা এরকম ক্ষতবিক্ষত করেছে, উনি বলছেন আমি এটা দেখিনি। যাই হোক, উনি তখন বলে দেন যে তোমার যে পরিমাণ
গালের অবস্থা যা হয়েছে, তাতে তোমার মানে মোটামুটি ঠিক হতে 2 মাস তো লাগবেই। আর দাগ উনি বললেন যে দাগ যেতে অনেক সময় লাগবে, কারণ যা তুমি করেছো তার মানে মানে এক একটা জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে, মানে ডিপ আর কি হয়ে গেছে। বলছি এখান থেকে প্রবল চান্স আছে ইনফেকশন হয়ে যাওয়ার। তোকে অ্যান্টিবায়োটিক দেয়, ওষুধ দেয়, এবং উনি বলেন যে পরে হয়তো তোমাকে লেজার দিয়ে দাগগুলো তুলতে হতে পারে, কারণ এমন অবস্থা হয়ে গেছে। উনি খুব বড় নাম করা ডাক্তার। যাই হোক, তোর বয়ফ্রেন্ড আসে ওকে দেখতে, তোর মা আর কি শর্মিষ্ঠার মা ছেলেটিকে সমস্ত বলে। তো তখন ওই সময় ও যেটা লিখেছে যে আমার মানে সেই সময় বয়ফ্রেন্ড ছিল, এখন হাজব্যান্ড, বলছে আমার বয়ফ্রেন্ড আমাকে প্রচণ্ড মানে মেন্টাল সাপোর্ট দিয়েছিল। মানে ও যখন ডাক্তারের কাছ থেকে আসে, ও সারা রাস্তা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আসে যে আমি এটা কী করে ফেললাম। মানে যখন ও কাজটা করছিল তখনও কিন্তু ওর মানে ওর মাথা থেকে ওকে বারবার সিগন্যাল দিচ্ছে, বারবার ওকে বলছে এটা করিস না করিস না, বাট ও করেছে এটা। তো ওর বয়ফ্রেন্ড ওই সময় ওকে সাপোর্ট দেয়, ওকে বলে যে তুই একদম চিন্তা করিস না, তো মানে তুই বিয়ের দিন তুই সাজবি গুজবি, দেখি তোকে খুব সুন্দর লাগে, তোকে এমনিই খুব সুন্দর লাগে, আর এই সমস্ত চামড়ার উপরে দাগ ঠাক কে কী বললো তোর দেখার দরকার নেই, তুই আমাকে বিয়ে করছিস, আমি তোকে বিয়ে করছি, তুই আমাকে পেয়ে যদি খুশি হোস তাহলেই সব থেকে সব কিছু খুশি, সব কিছু ভালো। বাট স্টিল একটা মেয়ের কাছে তো একটা নাইট মেয়ার, তাই না? যে এরকম গালে দাগড়া দাগড়া দাগ, এবং ও যখন বাড়িতে এসে যখন দেখছে, বলছে আমি তাকাতে পারছি না। ও মানে প্রায় 2 সপ্তাহ ও আয়না দেখেনি, এমন অবস্থা। এবার ওর মা বুঝেছে কিছুটা একটা ব্যাপার আছে। এবার সেই দিন মানে যেদিন ওর বয়ফ্রেন্ড ওকে দেখতে আসে ওর বাড়িতে, ও 1.5 সপ্তাহটা ও অফিস পর্যন্ত যায়নি। যাই হোক, তো ওর বয়ফ্রেন্ড সমস্ত কথাটা সেই যে ইকো পার্কে যে ঘটনাটা ঘটেছিল সমস্তটা, ওই দুটো মেয়ে ওদের পিছন পিছন ওদেরকে ফলো করেছে, এই ঘটেছে, এই দেখেছে ওরা, এগুলো বলে। তো শর্মিষ্ঠার মা বলছে যে ও তো আমাকে এই কথাগুলো কিছু বলেনি, এত কিছু যে ঘটেছে, বলছে হ্যাঁ এটা ঘটেছে। এবং তখন শর্মিষ্ঠা এবং ওর বয়ফ্রেন্ড দুজনই একটা জিনিস মানে একদম নিশ্চিত যে যা যা ওদের সাথে ঘটছে সব কিছু কিন্তু ওই দিনটার পর থেকেই ঘটছে, যা যা অস্বাভাবিক ঘটছে। এদিকে তো মানে ওর যে শাশুড়ি মা শর্মিষ্ঠার, তিনি হঠাৎ করেই পড়ে যান, এবং তিনি যখন বাড়ির মধ্যে পড়ে যান, ভাগ্যক্রমে উনি খুব একটা চোট পাননি, কিন্তু উনি বলেছিলেন যে উনি নাকি একটা ছায়া দেখেন সিঁড়িতে, এবং সেই ছায়াটা দেখে উনি স্বাভাবিকভাবে উনি একা তখন বাড়িতে ছিলেন, উনি ছাড়া বাড়িতে আর কেউ নেই, আর হঠাৎ করে সিঁড়িতে একটা উনি অদ্ভুত টাইপের ছায়া দেখেন। তো সেই জন্য উনি পিছন ফিরতে যান, এবং ওনার মনে হয় যে মুহূর্তে নাকি উনি পিছনে ফিরেছিলেন সেই মুহূর্তেই নাকি সাইড দিয়ে কেউ ওনাকে ধাক্কা মেরেছিল। এই কথাটা কিন্তু ওনার শাশুড়িমা বলে। কিন্তু কপাল ভালো ছিল, উনি খুব সামান্য চোট পান, যেটা খুব একটা সিরিয়াস ছিল না। বাট উনি এই বিষয়ে নিশ্চিত যে উনি একটা ছায়া দেখেছিলেন, যে ছায়াটা মানে ওই সিঁড়িতে পড়ছে এরকম কোনো ছায়া নয়, মানে সিঁড়িতে কোনো একটা জিনিস আছে ওদের রাখা, সেটার ছায়া পড়ছে, মানে নর্মাল কিছু নয়, একটা অস্বাভাবিক কিছু একটা ছিল। এবার ওরাও ভয় পাচ্ছে যে কী ব্যাপার হলো। তো তখন এই শর্মিষ্ঠার মা ঠিক করলেন যে না, ব্যাপারটা এইভাবে তো রেখে দেওয়া যায় না, সামনে এদের বিয়ে, মানে তখন বিয়ে আর ধরুন 1.5 মাস বাকি। তখন ভাবলো যে না, কিছু একটা করতে হবে। তো প্রথমেই যেটা ওর মা বললেন যে ঠিক আছে, কালকে মানে যেদিন আর কি কথোপকথন হলো, বললো যে কালকে তোদের ওখানে একটা ঠাকুরের মন্দির আছে, বলছে মানে ছেলেটা ওর বাবাকে নিয়ে এসছে, আর শর্মিষ্ঠার বাবা মা এই 2 ফ্যামিলি মিলে আর কি ওই মন্দিরে যায়, এবং গিয়ে দুজনেই ভালো করে পুজো টুজো দিয়ে আসে দুটো ফ্যামিলি। কিন্তু এবার ঘটনা হচ্ছে পুজো তো দিয়ে এসেছে, বাট ওর বয়ফ্রেন্ড ওই যে বললাম জিভে ঘা হয়েছিল, সেটা খুব একটা তাড়াতাড়ি সারছিল না। আর এদিকে যেটা হয়েছে, ওর না মানে মানসিক দিক থেকেও খুব ভেঙে পড়েছিল শর্মিষ্ঠা। একে তো গালে ওরকম দাগড়া দাগড়া দাগ হয়ে গেছে, তারপরে প্রত্যেক দিন ওর প্রচণ্ড ভয় করতো, ভীষণ ভয় করতো। ওর মনে হতো যে কেউ একটা আছে যে ওর ক্ষতি করতে চাইছে, এবং যখন যেটা ও ভাবতো মানে ঘুম আসছে না তো 10 দিন ঘুম হচ্ছে, মানে ঘুম হচ্ছেই না এরকম। আবার কোনো দিন ওর প্রচণ্ড ভয় লাগছে, কোনো দিন মনে হতো ওর বাথরুমে কেউ আছে। তো তখন আর কি ওই মন্দিরে যিনি পূজারী ছিলেন তিনি বললেন যে একটা কাজ করো, তোমরা শক্তিপীঠে পুজো দিয়ে এসো। কারণ আমি যা শুনছি সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না।
বলছে এখানে পুজো দিয়েছো ঠিক আছে, মা তো দেখছেনি, কিন্তু পার্লারটা শক্তিপীঠে পুজো দিস, এমনি তো ওদের কদিন পরে বিয়ে, ওরা নতুন জীবন শুরু করবে। তো ইন দ্য মিন টাইম ওদের বিয়ের কার্ডও হয়ে গেছিলো। তো ওরা ওই বিয়ের কার্ড, মানে দুই বাড়ি থেকে বিয়ের কার্ড নিয়ে যায় এবং ওরা আসাম যায় মা কামাখ্যা মন্দিরে। এবং বুঝতেই পারছেন যে ওটা তো হচ্ছে শক্তির একটা উৎসস্থল, ওখানে মায়ের অপার কৃপা, অপার শক্তির অধিকারী। এবং যে যত খারাপ কাজই করুক না কেন, যে যত খারাপের দিক থেকেই পাওয়ারফুল হোক না কেন, মাতৃশক্তির কাছে তো তার মানে কিছুই না, সে জাস্ট কিছুই না। আর বুঝতেই পারছেন যে আসামে যে মায়ের মন্দির রয়েছে, কামাখ্যা মায়ের মন্দির, সেটা হচ্ছে শক্তির আধার। এবং সেখানে বহু বহু মানুষ আসে বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের সমস্যার সমাধান হয়, প্রচুর সাধকরা সিদ্ধি লাভ করে ওইখানে। তো এক পবিত্র জায়গা। কিন্তু যেটা ও লিখেছে যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, মানে আমাদের ট্রেনে ওঠার আগ অবধিও সবাই, মানে আমাদের দুই পরিবার, মানে ওর পরিবার এবং ওর হাজব্যান্ডের পরিবারের এত বাধা এসছে। মানে ওরা পৌঁছে গেছে স্টেশনে, একসাথেই সব টিকিট কাটা দুই ফ্যামিলির। বলছে অদ্ভুতভাবে ওরা কিন্তু বাড়ি থেকে ওর হাজব্যান্ডের বাড়ির লোক, তারা কিন্তু হাতে যথেষ্ট বেশি সময় নিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়েছিল। বলছে ছোট ছোট কারণে ওদের এত লেট হতে থাকে, মানে একটা সময় মনে হয় যে ওরা হয়তো আর ট্রেন ধরতেই পারবে না, এত বাধা আসে। মানে হয়তো একটা জায়গা দিয়ে গাড়ি যাচ্ছে, হঠাৎ করে কিছু একটা হয়ে গেল, আবার যাচ্ছে কোনো একটা জায়গায় রাস্তা জ্যাম করে কিছু একটা হচ্ছে, মানে অদ্ভুতভাবে বাধা এসেছে। তার আগের দিন শর্মিষ্ঠার বাবার খুব শরীর খারাপ হয়ে যায়, মানে যেতে পারবে কি পারবে না সেটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু শর্মিষ্ঠার মা বলেছিল যে যাই হোক আমরা পুজো দিতে যাব। তো মায়ের কৃপা ছিল, ওরা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আলটিমেটলি ট্রেনে উঠে মা কামাখ্যা দর্শন করতে সমর্থ হয়। এবং ও যেটা বলছে যে আমি ওখানে যাওয়ার পরে খুব মন দিয়ে আমি মাকে ডাকছিলাম এবং মাকে বলেছি, মা আমি কি অপরাধ করেছি যে আমার সাথে এগুলো হচ্ছে, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তো ওখানে ওরা পুজো টুজো দেয় এবং ওখানে একজন পুরোহিতকে ওরা সমস্ত কথাটা বলে। তো সে একটা কিছু বিশেষ দ্রব্য ওদেরকে দিয়েছিল, একটা স্পেশাল পুজো করাটা দ্রব্য দিয়েছিল, বলছিল তুমি এটাকে গালে ছোঁয়াবে। তো ও যেটা লিখেছে, যেখানে অত বড় ডাক্তার বলে দিয়েছিল যে মানে এই দাগ সরতে অনেক সময় লাগবে, ইভেন পরে লেজার ট্রিটমেন্ট নিতে হতে পারে। বলছে ঠিক বিয়ের 5 দিন আগে, মানে ওই 3-3.5 সপ্তাহের মধ্যে বলছে আমার গালে সমস্ত দাগ চলে যায়, এক্সেপ্ট একটা জায়গায় একটু সামান্য বোঝা যাচ্ছিল, মানে সেটা মেকআপ ছাড়া। বলছে যে আমার ডাক্তার অবাক হয়ে যায় যে কী করে আমি এত তাড়াতাড়ি রিকভার করলাম, মানে যেরকম মানে গভীর কয়েকটা জায়গায় পুরো ফুটো হয়ে গেছিলো, সেগুলো পর্যন্ত পুরো হিল হয়ে যায়। এবং ডাক্তার নিজে বলে যে আমি এই ধরনের কেস আগে একটু দেখিনি, মানে চুলকোতে প্রথম কথা এতটা ড্যামেজ হয়েছে, তারপরে এত তাড়াতাড়ি রিকভারি হওয়া, মানে এটা ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব না। তো ও ডাক্তারকে বলে যে আমি এরকম মা কামাখ্যার মন্দিরে গেছিলাম, মাকে এই জন্য জানিয়েছিলাম। তো তখন ডাক্তারবাবু নাকি ওকে বলেছিল যে এটা মায়ের আশীর্বাদ বলেই সম্ভব হয়েছে, এটা কোনো ওষুধের কাজ না। মানে ওষুধ এটা করতে প্রায় হয়তো 1 বছর টাইম লাগতো, যেখানে এটা কয়েক দিনে হয়ে গেছে। তাও হয়তো ওষুধে পুরো হতো না, কারণ ডাক্তার ওকে লেজারের কথা বলেও ছিল। তো তারপর থেকে আর কোনো অসুবিধে হয়নি। কিন্তু ওরা একটা জিনিস বুঝতে পেরেছিল, ওই যে 2টো মেয়ে ওদের পিছু করছিল, তারাই কিছু একটা কালো জাদু করেছিল ওদের উপরে। বাট তারপর থেকে আর ওদের কোনোদিন কোনো অসুবিধা হয়নি, ওদের ভালোভাবে বিয়ে হয়ে যায়, সব কিছু ঠিকঠাক থাকে। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।